কেমন আছেন সকলে? এখন প্রায় রাতে ২টো বেজে গেছে। আমার ঘুম আসছে না। আম তাই ওই সময় কাটানোর জন্য একটি নাটক পড়ে উঠলাম এতক্ষণ ধরে। নাটকটি আমার খুব ভালো লাগলো। নাটকটি ব্রাত্য বসুর 'আমি, অনুকূলদা আর ওরা'। এটা রচনাকাল ২০১৮ মে মাস। আ এটি ব্রাত্য বসুর মানে নাট্য সমগ্র যেটি তার ৪র্থ সংকলনে পূর্ণাঙ্গ নাটকটি পাওয়া যাবে। তো পূর্ণাঙ্গ নাটকটি পড়া সম্ভব নয়, তাই আমি নাটকটির প্রথমার্ধ পড়ে শোনাচ্ছি। উম উম আপনারা আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আম উম তো নাটকটির ৬টি চরিত্র: সোমেশ বড়, সোমেশ ছোট, নার্স, অনুকূলদা, মেয়ে ও ভগবান। প্রথমার্ধে যে চরিত্রগুলোকে আমরা দেখব তারা হলেন সোমেশ বড়, সোমেশ ছোট, নার্স, অনুকূলদা এবং মেয়ে। দ্বিতীয়ার্ধে ভগবানের চরিত্রটি আছে। কিন্তু দ্বিতীয়ার্ধ আমি পড়তে পারব না। পূর্ণাঙ্গ নাটকটি পড়া সম্ভব নয়, তার কারণ এটি অনেক বড় নাটক। আমি পড়া আরম্ভ করছি। আমি ওই মাঝে, মাঝে রাইটার্স নোটস কিংবা ইনস্ট্রাকশনস সেগুলো একটু পড়ব। তাতে এই নাটকটি চেনার একটা জায়গা তৈরি হবে বয়ানে। উম প্রথমার্ধ শুরু হচ্ছে। আবহ থামলে পর্দা সরে, নিস্তব্ধতা। আলো জ্বললে দেখা যায় মঞ্চের পেছনে একটি হাসপাতালের বেড। তার সামনে দুটি চেয়ার বা বক্স। খাটের উপরে সারা মুখে ব্যান্ডেজ বাঁধা একজন রুগী শুয়ে আছে ওই হাসপাতালের বেডে। তার সামনে একজন নার্স দাঁড়িয়ে। সে রুগীর চাদর ঠিক করে। তার মোবাইলে ভাইব্রেশন একটি ফোন আসে। সে ধরে। নার্স: হ্যাঁ, বলুন, বলুন। হ্যাঁ, হ্যাঁ, বলুন ম্যাডাম। হ্যাঁ, ম্যাডাম আমি ওই ৩৫ নম্বর পেশেন্টের বেডের পাশেই আছি। একই রকম আছে ম্যাডাম। না, জ্ঞান আসেনি। সরি ম্যাডাম। না ম্যাডাম, কেউ আসেনি এখনো ওনার খোঁজ খোঁজ সরি ম্যাডাম। HR কি করবে তা তো আমি বলতে পারব না ম্যাডাম। এটা তো আপনাদের ব্যাপার। তবে ডক্টর নন্দী একটু আগে রাউন্ডে এসেছিলেন। উনি বলে গেলেন পেশেন্টকে রিমুভ করতে গেলে এক্সপায়ার করে যেতে পারে। না, প্রায় 40% রিবস এখনো ভাঙা। বিশেষত অ্যাবডোমেনস পেলভিসের অবস্থা নাকি আ খুবই খারাপ। রাইট রিবসও অনেকগুলো টুকরো হয়ে রয়েছে। ওকে, ওকে ম্যাডাম, ওকে। আপনি চিন্তা করবেন না। পেশেন্টের কেউ খোঁজ করতে এলে আমি আপনাদের জানাচ্ছি। নার্স ফোন রাখে। রুগীকে একবার দেখে, তারপর চলে যায়। প্রাথমিক আবহ ফিরে আসে। মঞ্চ আলো অন্ধকার। অনুকূলতা ঢোকে। এসে রুগীর সামনের একটি বক্সে বা চেয়ারে বসেন। তারপর রুগীকে আস্তে, আস্তে ডাকে। সোমেশ, ও সোমেশ। আবহের সঙ্গে অনুকূলতার গলা মেশে। যেন অনেক দূর থেকে অনুকূলতার গলা আসে। সোমেশ! ও সোমেশ! সোমেশ! ও সোমেশ! তারপর গলাটা যেন ভেঙে যায়। সোমেশ! ও সোমেশ! আবহ থেমে যায়। অনুকূলদা আবার মঞ্চে নিজের গলা ডাকে। সোমেশ! ও সোমেশ! বাঁদিক থেকে নিস্তব্ধতার মধ্যে সোমেশ ঢোকে। পরনে পেছনে রুগীর মতন ঠিক অবিকল পোশাক। তবে তার বয়স তুলনায় কম। সে মঞ্চের কোণ থেকে ডাকে, আরে অনুকূলদা, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। তোমাকে দেখতে এলাম। শুনলাম বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার। হ্যাঁ, আর বলো না। মরতে মরতে প্রায় বেঁচেছি। অবশ্য পুরো যে বেঁচেছি তা এখনো বলা যাচ্ছে না। গিয়ে অনুকূলতার পাশের চেয়ারে বসে। তোমাকে কে খবর দিল আমার এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে? আমাকে খবর দিল? কে বলো তো? তলা পাত্র নাকি মিল? নাকি বাপি দেউটি? ঠিক মনে পড়ছে না। তলা পাত্র, মিল, ওদের দুজনের নামে তো তপন ছিল, তাই না? ঠিক, ঠিক এই তপন তলা পাত্র আর তপন মিল। হ্যাঁ, প্রায় গত জন্মের কথা যেন। সেই মুরারি পুকুর। হ্যাঁ, বাপি দেউটি। আচ্ছা, ওরা কি করে খবর পেল আমার এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে? জানি না তো, বলতে পারবো না। কিন্তু ওদেরই কেউ একটা খবর দিল। ভালো কথা, একটু আগে নার্স ম্যানেজমেন্টকে বলছিল তুমি হাসপাতালে ভর্তি হবার পর নাকি কেউ তোমার সঙ্গে দেখা করতে আসেনি।
তাই? সত্যি? কেউ না অনুকূলদা? কেউ না? কে আসবে? বাবা-মা মারা গেছেন সে কবে? ৩ কূলে কোনো আত্মীয়স্বজন নেই, বন্ধু নেই। অফিসে আজই রেজিগনেশন দিয়েছি। অফিসের ওরা বোধহয় খবরও পায়নি। তার উপর নতুন ফ্ল্যাট নিয়ে গড়িয়ায় আছি। প্লাসের পাশের ফ্ল্যাটের লোকটাকেই এখনো ভালো করে চিনি না। কে আসবে বলো তো আমার খোঁজ নিতে? কেন? শ্বেতা? সে আসতে পারত। শ্বেতা? সে মরতে আসতে যাবে কেন? তার কবে বিয়ে হয়ে গেছে? আমার সঙ্গে ডিভোর্সের পরপরই। শুনেছি ২ টো বাচ্চাও হয়েছে নাকি তার। সে কোন দুঃখে আসতে যাবে হাসপাতালে? শ্বেতার সঙ্গে ডিভোর্সের কারণটা কিন্তু তুমি আমাকে এখনো বলোনি। আরে কি বলবো বলো তো? ওইভাবে কারণ বলা যায় নাকি? যাও একটা ধরে নাও না। হুম। তুমি কোত্থেকে আসছো এখন? বলছি, তো অ্যাক্সিডেন্টটা হলো কি করে? কি বলছিলে অফিসে আজই রেজিগনেশন দিয়েছো না কি যেন? হ্যাঁ, আসলে আমাদের এটা এই ওয়াটার পিউরিফায়ার একটা কোম্পানি। ইস্টার্ন জোনটা আমি দেখি, সাউথ বেস কোম্পানি। বছর ৩ হলো এদিকে ব্রাঞ্চ খুলেছে। জল শুদ্ধিকরণ। তোমার সেই কড়া বাংলা বলার অভ্যেসটা না এখনো গেল না। হ্যাঁ, জল শুদ্ধিকরণ। আমি এখানকার ব্রাঞ্চ ম্যানেজার। বছর খানেক হলো আগে জয়েন করেছিলাম। আহ, কিন্তু ওদের মার্কেটিং টিমটা বড্ড পুয়ার। যে টার্গেট দিই অ্যাচিভ করতে পারে না। এদিকে ছেলেগুলো কোম্পানিতে জয়েন করেছে আমার আগে। কোনো ব্রড ভিশন নেই। সিইওর সঙ্গে কদিন ধরেই আমার কথা কাটাকাটি চলছিল। বেটা তেঁতুলখোর। কিছুতেই কিচ্ছু বোঝাতে পারি না। আজ ফোনে একটা হট আর্গুমেন্ট হলো। আমিও ফোন রেখে মেইলে রেজিগনেশন লেটার পাঠিয়ে অফিস থেকে বেরিয়ে পড়লাম। বিকেল ৪টে-৫টে হবে তখন। কোথায় যে ঠিক যাবো তখন তাও ভালো করে জানি না। তারপর বাইপাসে উঠে গাড়ির অ্যাক্সিলারেটর চাপ দিতেই মনে পড়লো এই তো মাত্র ৬ মাস আগেই এক ডাক্তার আমার এই বুকের বাঁ দিকটা কেটে-কুটে একটা ছোট টিউবের মতন দেখতে একটা করোনারি স্টেন্ট বসিয়ে দিয়েছেন। মনে পড়লো সে ডাক্তার বলেছিল যে আমার আর্টারি আপাতত উনি মানে খুলে দিচ্ছেন বটে, কিন্তু কোনো অবস্থাতেই যেন অযথা উত্তেজিত না হই। মানে কার্বনে আমার দুর্বল হৃৎপিণ্ড নাকি প্রচণ্ড ঝাঁঝরা হয়ে গেছে একদম। কিন্তু এসব কথা মনে পড়লো যখন, তখন আমি সবে ৩ নম্বর সিগারেটটা ধরাচ্ছি। গাড়ি প্রায় রুবি ক্রসিংয়ে। জানো অনুকূলদা, হঠাৎ দেখলাম সূর্যটা প্রায় আমার গাড়ির কাছে নেমে এসেছে। এই ধরো এই গাড়ির জানলা থেকে বড় জোর ফুট ১০ দূরে প্রচণ্ড গরম লাগতে শুরু করলো। হ্যাঁ, প্রচণ্ড। আমি তরতর করে ঘামছিলাম। জানলার বাইরে অজস্র সোনালি রঙের ধুলো যেন এই বড় বড় ফোঁটার মতন চেহারা নিতে শুরু করেছে, আর চারপাশে যত ট্রাফিকের শব্দ ছিল সব সব যেন থেমে গিয়েছে। কি অদ্ভুত রকমের শান্ত সবকিছু। তারপর হঠাৎ আমার বুকের যেখানটায় কিছুদিন আগে ওই ডক্টর কেটে কুটে এই মেরামত করে দিয়েছিল, ঠিক ঠিক তার ওপরটায় যেন একটা কামারের হাতুড়ি ঘাস সজোরে এসে আছড়ে পড়লো। আর আমার গাড়িটা হঠাৎ যেন নিজে থেকে রাস্তা থেকে ঘুরে গিয়ে একটা ট্রাফিক সিগন্যালের ডান্ডায় গিয়ে হুড়মুড় করে ধাক্কা মারলো। কানের পাশ দিয়ে গরম লালচে লাল রং গড়িয়ে পড়ছিল। আমার চোখ বুজে যাচ্ছিল। অনেকে হৈ হৈ করতে করতে আমার গাড়ির দিকে ছুটে আসছিল। উইন্ডস্ক্রিন ভাঙার সপাটে চৌচির শব্দ, ব্যাস। তারপর আর কিচ্ছু মনে নেই। হুম। তার মানে গাড়ি চালাতে চালাতে হার্ট অ্যাটাক আর সঙ্গে অ্যাক্সিডেন্ট। হুম, তাই তো? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। হুম। তার মানে আশেপাশের লোকজন তোমাকে ওই অকুস্থল থেকে তুলে এনে এই চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে দেয়। তখন তুমি সম্পূর্ণ অচেতন। হ্যাঁ, তাই তো দাঁড়াচ্ছে ব্যাপারটা। হুম। তো হাসপাতালের এঁরা খুব চিন্তায় আছেন। কেউ তোমাকে দেখতে আসেনি, কেউ খবর নেয়নি। যদি তুমি মারা যাও এদের বিল মেটাবে কে? আরে আমিও তো সেটাই ভাবছি। না, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে ঠিকই, মেডিক্লেম করা আছে। তবে এসব ফর্মালিটি এখন করবেটা কে?
অবশ্য এত দূর কি যাবে? হ্যাঁ? তোমার কি মনে হয় অনুকূলদা? কি করে বলি বলো? যেতেও পারে, আবার নাও যেতে পারে। রোগীর দিকে তাকায়। তোমার তো স্যালাইন চলছে, হৃৎপিণ্ড প্রায় বন্ধ। সম্পূর্ণ অচেতনে আছো। কোমা, কোমা। হ্যাঁ, ওই। কখন কি ঘটে বলা যায় বলো? তা বটে। হুম। তুমি কিন্তু একই রকম দেখতে আছো। এত বছর পরে আমাদের দেখা, সেই সেই রকম দেখতে আছো। তুমি কোত্থেকে আসছো? তুমিও বদলাওনি বিশেষ। আরে আমি তো ইচ্ছা করে সেই যে যখন প্রথম আমাদের দেখা হলো, সেই চেহারায় দেখা দিলাম। খেয়াল করে দেখবে আমাদের প্রথম দেখার ইমপ্রেশনটাই ভেতরে রয়ে যায়। ওই মুখটাই ভেতরে রয়ে যায়। কিন্তু আসলে তো আমি এখন ৫৪ আর তুমি প্রায় ৬০। হ্যাঁ, তা তো বটেই। তুমি কোত্থেকে আসছো এখন? আমি আর কোত্থেকে? ওই আমার যা কাজ। মানে? বুঝলাম না। আরে মাঠ থেকে। কোথায় আমাদের রোজ দেখা হতো ভুলে গেলে? তুমি খেলা থেকে ফিরছো? হ্যাঁ। এই মোহনবাগানে খেলা ছিল আজ? হ্যাঁ, ছিল তো। মোহনবাগান বেহালা ইউথ? আরে দূর, না, না। তবে ওই মোহনবাগান ওয়াড়ি? আরে না। তবে নিশ্চয়ই মোহনবাগান ঐক্য সম্মেলনী? ওরে বাবা, এসব ক্লাব এখন উঠে গেছে। মানে সুপার লিগে অন্তত নেই। উফ! মনে পড়ে এই মোহনবাগান মাঠেই তোমার সঙ্গে আমার প্রথম দেখা। হুম, হুম। না, 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 না। তুমি তুমি ভুল করছো। মোহনবাগান মাঠে না, আমাদের প্রথম দেখা কফি হাউসে। তারপর আমাদের এই কলেজ ক্যান্টিনে। তুমি ওখানে তখন কেন জানি না আসতে। কেন ওখানে আসতে অনুকূলদা? আমারও ভালো মনে নেই কেন যেতাম। তখন ওই বোধহয় একটা কোম্পানির হয়ে কলুটোলার পেছনে একটা ফ্যাক্টরিতে স্ক্র্যাপ লোহা সাপ্লাই করতাম। পার বক্স ওই মানে প্রতি বাক্স কমিশন পেতাম। তুমি তো জানো বেশি টাকা আমি কোনোদিনই খুব কামাতে চাইনি। একা মানুষ। যেটুকু দরকার তাহলেই আমার হয়ে যেত। তা তখন এই কফি হাউস বা এই কলেজ স্ট্রিটের চত্বরে বিভিন্ন কলেজ ক্যান্টিনে যেতাম। চা বা কফিটা একটু সস্তায় হতো। ঠিক, ঠিক, ঠিক। হুম। ওহো! তারপর আমাদের আলাপ হওয়ার পর আমরা কতবার একসঙ্গে খেলার মাঠে খেলা দেখতে গেছি? বহুবার। তোমায় আমি বিকাশ পাই বলে ডাকতাম। মনে পড়ে? হুম। ওহহো! কবেকার সব কথা, হ্যাঁ? কবেকার সব কথা। আচ্ছা, আজ কি স্কোর? আ ক্রিশানো খেলল নাকি আজ? ক্রিশানো মানে কৃষাণু দে? আরে ধুর! সে তো মারা গেছে। তাই নাকি? তাহলে কে খেলল আজ? সুদীপ চ্যাটার্জি? ওহহো! সেও মারা গেছে সোমেশ। বলো কি? সুদীপ? তাই? মানে সুদীপ চ্যাটার্জি? আচ্ছা, আচ্ছা। সঞ্জীব দত্ত? কি হচ্ছে কি? এরা কেউ আর এখন নেই। এই কি ব্যাপার বলো তো? তুমি খালি মৃত খেলোয়াড়দের নাম করছো কেন? বা ওই সোনালী শিবিরের সেই প্লেয়ারটা অচিন্ত না কি যেন? যার বাস অ্যাক্সিডেন্ট হলো তারপর মারা গেল। এই সোমেশ, হ্যাঁ? কি হলো কি? শরীর খারাপ লাগছে? এরপর বলবে গোষ্ঠপাল খেললো বা শিবদার ভাদুড়ি। এই চুরমার হয়ে যাওয়া শরীরে আর নতুন করে কি খারাপ লাগার আছে সব? আচ্ছা, তাহলে কারা খেলে এখন? নাজি, মাচাডো, ফরিদ, লিনকার, ফ্রান্সিস ডিসুজা, টমাস ম্যাথিউস। আরে তুমি কাদের কথা বলছো? এরা সব কবে রিটায়ার করে যে যার বাড়ি চলে গেছে। প্রেমনাথ ফিলিপ, সিবি থাপা, গোপবন্ধু সাউ এরা, এরা কি খেলে এখন? কি হচ্ছে কি সোমেশ? না, এরা কেউ খেলে না আর। তুমি কি করে এদের কথা বলছো কে জানে? এরা ৩০ বছর আগে খেলতো। তাহলে কারা খেলে এখন? আছে অনেকে। আচ্ছা সোমেশ, তুমি আর আমি কতবার খেলার পর ডেকার্স লেনে গিয়ে ওই স্টু পাউরুটি খেয়েছি মনে পড়ে? অল্প, অল্প
মনে পড়ে অনুকূলদা। আসলে জীবনটা তারপরে তো ফাস্ট হয়ে গেল। আজকাল অতীতটা না আবছা, আবছা দেখতে পাই। তুমি তাহলে আজকাল কি নিয়ে ভাবো? হুম? কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড নাকি লিপিড প্রোফাইল, হ্যাঁ? সুগার? হ্যাঁ, ওসব নিয়েও চর্চা করেছি বটে একসময়। কিন্তু অনুকূলদা, তুমি তোমার বাড়িতে সেই সময় আমাকে কখনো যেতে বলোনি, একবারও না। কেন বলো তো? আমি? আমি আসলে ভালো চিনতাম না। কি চিনতে না? আমার বাড়ি। কতবার বাড়ি ফিরতে গিয়ে গুলিয়ে ফেলতাম জানো? পাশের গলিতে ভুল করে ঢুকে পড়তাম বা অন্যের বাড়িতে। আমার তাই ঠিক ভরসা হতো না। ধরো তোমাদের নিজের বাড়ি নিয়ে গেলাম, তারপর আর সেখানে পৌঁছতেই পারলাম না। হুম, তখন আমাকে তোমরা মিথ্যেবাদী ভাবতে। সেই ঝুঁকিটা নিতে চাইনি আর কি। নিজের বাড়ি চিনতে গুলিয়ে ফেলতে তুমি? হ্যাঁ গো, কতবার গুলিয়েছি। আসলে আমার ছেলেবেলায় চোখে আমি কম দেখতাম। খুব ভয় ছিল অন্ধ হয়ে যাব। কতবার স্বপ্ন দেখেছি জানো? যে আমি অন্ধ হয়ে গেছি আর একটা লাঠি নিয়ে কালো চশমা পরে ঠুকঠুক করে হাঁটছি। আর পেছন, পেছন সব কম বয়সী দঙ্গল আমার ওই পেছনে লাগতে, লাগতে আসছে। ভোররাত্রে ঘুম ভেঙে যেত। আর দেখতাম জামা পুরো ঘামে ভিজে গেছে। পরে এক বড় চোখের ডাক্তার আমাকে ভালো করে দেন। হুম, বুঝেছি। হুম, হুম। তা আজ খেলার কি স্কোর হলো? মনে নেই। মোহনবাগান জিতলো, কিন্তু ঠিক গোলে মনে পড়ছে না। কারা যেন সব গোল করলো। ফার্স্ট গোলটা ভালো ছিল। মাঝমাঠ থেকে একা, একা টেনে নিয়ে গেল। কে? অমলরাজ? উফ! অমলরাজ কেন হতে যাবে? কে যেন বেশ একটা। তুমি জানো, আমার কলেজের অনেকে তোমাকে পুলিশের স্পাই মনে করত। তাই? না, না, হতে পারে না। এ তুমি বানিয়ে বলছো। আমি অত্যন্ত নির্বিরোধী, নিরীহ গোছের মানুষ ছিলাম। আরে বলছি শোনো, মানে ভাবতো কেউ, কেউ তোমায় কিরম পাগলা, পাগলা দেখতে ছিল না? পাগলা, পাগলা? হ্যাঁ তো, ওই ঢলঢলে প্যান্ট শার্ট, প্যান্টে আবার কত, কত রকমের তাপ্পি। একটা শার্ট ছিল তোমার সাদা রঙের। আমি আসলে তখন সাধনা করতাম, তাই আমাকে কেমন দেখাতো। সাধনা? কিসের সাধনা? যোগ সাধনা। হুম, কুলকুণ্ডলিনীকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। আমাকে অনেকে নকশালও বলতো অবশ্য। আবার কেউ, কেউ বলতো আমার পাছুতে নাকি পাঁজরা আছে। ওরা চিনতো না আমায় সুমেশ। আমি খুব সংবেদনশীল মানুষ। আমার সব ছোট, ছোট নিজস্ব ভাবনা আছে। আমি ছাড়া কেউ ওগুলো ভাবতে পারে না। আমার নিজস্ব ভাবনা। হ্যাঁ, তুমি সেসব বলতে তো সে সময় আমায় খুব। ঠিক বলতাম, হ্যাঁ? রাজনীতি, ধর্ম, তারপরে মানুষের এই মানে মূল্যবোধ, আ তারপরে ধরো এই সমাজ চেতনা, বা ধরো ওই শিক্ষা ব্যবস্থা, এসব নিয়ে আমি ভাবি। অনেক ভাবি। বরাবরই ভাবি। আমার সব নিজস্ব চিন্তা আছে। নিজস্ব। হুম। খুব ভালো, ভালো দামি, দামি কথা যেগুলো নিজের ভাবতে বেশি ভালো লাগে, সেগুলো মুখে বলি। তার মধ্যে আবার যেগুলো ওই নিজের কানে শুনতে বেশি ভালো লাগে, আমি সেটা আবার একটা ছোট নোটবইতে লিখে রাখি। প্রায় ৯০টা মতন শ্লোক লেখা হয়েছে, বুঝেছ? ১০০টা হয়ে গেলে আমি একটা সংকলন বার করব। নাম দেব অনুকূলামৃত। বেশ হয়েছে নামটা। তোমার এই শ্লোকের ১টা ২টো বলো না, ওই ৯০টা থেকে। এগুলো আমার ভালো মনে থাকে না সমেশ। আমি আপন খেয়ালে লিখি তো। সংকলনটা লোকে কিনবে কিনা জানি না, তবু লিখে যাই। তা তোমার এই ফেসবুক অ্যাকাউন্ট আছে? ওখানে ১টা ২টো দিয়ে দেখতে পারো তো। তোমার এই শ্লোকটা আর কি, মানে টেস্ট কেস। লোকে কেমন লাগছে সেটা বোঝা যাবে আর কি। তাও দিয়েছি। দিয়েছো? হুম। বাসে ট্রামে যাতে উঠি সবাই দেখি ওই ফেসবুক করছে। দেখে আমারও খুব লোভ হলো। নেতাজি নগরে আমার এক ভাই গোছের ওই পরিচিতি আছে। এই তোমারই মতো। তো তাকে বললাম আমার জন্য একটা অ্যাকাউন্ট খুলে দিতে। খোলার পর তাতে ওই ২-১টা শ্লোক দিলাম। শুনবে নাকি? হুম? শ্লোক একটা ওই তুমি বলছিলে? হ্যাঁ, বলো না শুনি। আচ্ছা বলছি শোনো। আমার ভয়
মানুষের ক্ষয়, আমার সাহস, মানুষের মান হুঁশ। বাহ! 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 আরো ২ একটা স্যাম্পল বলো, বলো না। শুনবে? বেশ, আচ্ছা বলছি। ধর্মজ্ঞান, ঈশ্বর জ্ঞান, মানুষের প্রতি মানুষের ভালোবাসাই ধর্মজ্ঞান। সেখানেই আমাদের মুক্তি। নিজের শক্তিতে চলো, দেশকে ভালোবাসো, প্রতিবেশী মানুষকে ভালোবাসো। তাতেই জীবনের সার্থকতা। হালকা ভাজপা টাইপ দিয়েছো এটা। তবে একটু বড় হয়ে গেল না? মানে এটা ঠিক শ্লোক নয়, উদ্ধৃতি, না? হ্যাঁ? ভাজপা টাইপ? আরে না, না ধুর! কি যে বলো? যা বোঝো না তা নিয়ে কথা বলো না সোমেশ। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। চড়ছো কেন? তা ফেসবুকে কি রিঅ্যাকশন পেলে? কি পাবো? কিচ্ছু না। মানে কি বলবো সোমেশ? লাইক কটা পেলাম জানো? মোট ১০ টা। অথচ লোকে ওই চিলি চিকেন থেকে শুরু করে পুরুষ সমুদ্রের সামনে দাঁত বার করে ছবি সবেতে লাইক দেয়। কিন্তু আমার এইসব দুর্মূল্য, ধরো এই মণিমুক্তর মতন সব সুভাষিত মানে শ্লোকে মোটে লাইক দিতে চায় না। ওই জন্য মনোবেদনায় আমার সেই শ্লোক ফেসবুকে যা দিয়েছি, শুনবে নাকি? না থাক, শুনলাম তো ২ টো, এখন থাক। হুম, বেশ। তুমি শুনতে পারতে? যাকে ঠিক আছে। আরে শুনবো, সময় তো পড়েই আছে। দরকার হলে আমি নিজে ফেসবুকে ঢুকে পড়ে নেব। এত অহংকার দেখিও না সোমেশ, এর ফল ভালো হয় না। অহংকারী পতন, ভুলে যেও না। চাপ বাবা, অহংকার দেখালাম কোথায়? তুমি এমন একটা ভাব করছো যেন আমার এই লেখাগুলো কিচ্ছু নয়। হুম? চুটকি টাইপ, তাই তো? শোনো, এসব কথা আমার ভেতরে আসে চারপাশের প্রকৃতি থেকে। তারপর ধরো ওই টিভির খবর থেকে, তারপর ধরো ওই উস্তির মিশনের মহারাজ কেবলানন্দ স্বামীর অমর রচনা দিব্যোক্তি সমবায় পড়ে। পড়েছো বইটা? না। ওরে বাবা, তুমি অকারণে রাগ করছো আমার ওপর। আমি তোমার বইটা বেরোলে ১ম খদ্দের হব, ঠিক আছে? বেশি টাকার গরম দিখো না সোমেশ। ভুলে যেও না, তোমার এই হাসপাতালের বিছানায় ভাড়া দেওয়ার পর্যন্ত একটা মানুষ এখন তোমার হাতে নেই। তুমি এখন একদম একা। এই সবাই সবাই একা অনুকূলদা, কে একা নয়? এই এই এবার কি জ্ঞান দিচ্ছে স্যার? হুম? এই যে একাকিত্ব, মানে তুমি যা বলতে চাইলে, এই নিয়েও জানবে আমার একটা বচন আছে। শুনবে নাকি? তোমার কাজে দেবে। দিনগুলোকে কিভাবে যেন চলে যেতে দিয়েছি। চলে যাক, সময় চলে যাক। আমি মুখ গুজে আমার ভেতরে পড়ে থাকবো। বাইরেটা পড়ে থাক শালা। সময়গুলো চলে যাক। নরক তলা থেকে উপরে উঠে আসুক। কবন্ধরা চারপাশে নাচানাচি করুক। বাইরের যতই ঘেউ বেড়ালের দল ঝুলি থেকে লাফ দিয়ে বেরিয়ে চিৎকার করুক, কামড়াতে আসুক। আমি আমার ভেতরে কালি ঝুলির মধ্যে, ছেঁড়া তোষকের মধ্যে, হিসি বীর্য মাখা কাঁথার মধ্যে মুখ গুঁজে পড়ে থাকবো। তোমরা লাফাও, খিল্লি করো, খিস্তি দাও, তারপর মরে যাও। আমি শালা আমার ভেতরের ঢেউ জঙ্গল বা রাতের বটগাছের তলায় আমার বিরাট অন্ধকার ছায়াটার ভেতরে খাটো ধুতি পরে উবু হয়ে বসে দা কাটা তামাক ভরা হুঁকো খেয়ে যাব। অন্ধকারে শুধু শব্দ শোনা যাবে, গুড়ুক 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 গুড়ুক। আমি এভাবেই বাঁচব। তোমরা মরে যাবে শালা, আমি এভাবেই বাঁচবো, ১০০০ বছর ধরে বাঁচবো। এই বাঁচা মরা নিয়েও আমার একটা শ্লোক, খুবই দরকারি, খুবই কাজের। শুনবে ভাই? আমি আমার আর ওই মাতাদোরদের সঙ্গে আলিভারাঙ্গা অ্যারেনায় নেই। আমি আর ওই লাল শালু নিয়ে গনগনে রোদ্দুরে আলোয় পোয়াতি মৌমাছির কামড় খেতে খেতে কামাতো ষাঁড়াদের সঙ্গে লড়ে গ্ল্যাডিয়েটর হতে চাই না। ওইসব মায়া আমি অবশেষে পেরিয়ে এসেছি নকুলদা। আমার শরীরে এখন এক ঝুড়ি আঁশ,
ওই আঁচগুলো এখন সর্বক্ষণ আমার শরীরে খসখস করে। আমি আমার আঁচিল ভরা চামড়া, সমস্ত কাঁটা ঝেড়ে ফেলা ন্যাড়া সজার মতন জীবন, এসব নিয়ে এখন বেশ আছি অনুকূলদা, বেশ আছি। এখন আমার ঘুমের মধ্যে বুকের পাড়ে আছড়ে পড়া পাখির পালকের মতন ঢেউ আর শরতে তুলতে থাকা কাশফুলের মতন হৃদয়ের থেকে ভারী কিছুর সঙ্গে আর জীবনে জড়িয়ে পড়তে চাই না অনুকূলদা, একদম চাই না জড়িয়ে পড়তে। এসব কি সব বলো, যার মানে বোঝা যায় না। কলেজের পড়াতেও দেখেছি তুমি এসব ধোঁয়াশা করতে। শোনো ভাই, জীবনে আমাদের কি দরকার এ বিষয়ে দুটি জায়গা থেকে আমাদের পাঠ নিতে হবে। প্রথম পাঠ তুমি পাবে শ্রীগুরু মহাতাব চাঁদের হিত সাধন সমুদায় থেকে। আর দ্বিতীয় পাঠটি, যেটি আরও গুরুত্বপূর্ণ, তা হলো আমারই সংকলন, যা এখন এই কলেজ স্ট্রিটের ডিএন সান্স ডিটিপি মেশিনে ছাপা চলছে। তার প্রথম শ্লোক হলো, এ কি, তোমার হাতে ওটা কি অনুকূলদা? ও, এটা, এটা তো আমার পোষা ইঁদুর। আমি একে রোজ শালগম খেতে দিই। ইঁদুরটির নাম রেখেছি অনির্বচনীয়। কেন তুমি স্বপ্নে এসে মধ্যরাতে আমায় হাত মুঠো ভর্তি ইঁদুর দেখাচ্ছ অনুকূলদা? এ কি কোনো প্রতীক? তুমি কি হোম হয়ে গেছো অনুকূলদা? চবরাও, একদম অসভ্য কথা বলবে না। তুমি জানো আমার শিক্ষালাভ কোথায়? হুম, দীক্ষা লাভি বা কোথায়? স্বয়ং কেবলানন্দ মহারাজের অমৃত বেড়িয়ার কুলগাছিয়া শিক্ষায়তনে। সেখানে প্রতিদিন সকালে আমাদের 10 পাতা করে খরষ্টি লিপি পাঠ করতে হতো। পাঠ করে হেঁট মুন্ডু ঊর্ধ্বপদ হয়ে থাকতে হতো টানা 50 মিনিট। তারপর বাসকের কাথ্য খেয়ে, আমার ভালো লাগছে না অনুকূলদা, তুমি এখন যাও, অসুস্থ লাগছে আমার। তোমারও ভেষজ কাথ্য খাওয়া দরকার, সঙ্গে পঞ্চগব্য আর গোচনা। সপ্তধাতু কি জানো? সপ্তধাতু। ভালো লাগছে না অনুকূলদা, বিরক্ত করো না। ধাতু ধাতু বলে, ভৌম ধাতু হলো 7 প্রকার, আর উপধাতু হলো স্বর্ণ, মাক্ষিক, কাংস, পিত্তল চূর্ণ, সিন্দুর চূর্ণ ইত্যাদি। এইসব ভৌম ধাতু আর উপধাতু মিশিয়ে সঙ্গে অল্প গুলগুল আর মধু দিয়ে একটা ঢাকনা দেওয়া ঈষৎ উষ্ণ পাত্রে ফেলতে হবে। তাতে এই সমস্ত ধাতু, আরে এ তো সেই স্কুলের সেই সংস্কৃত ক্লাস মনে পড়ছে, ধাতুরূপ, শব্দরূপ। অনুকূলদা আমার ভালো লাগছে না, আমার শরীর ভালো নেই। তোমার শরীরের সমস্ত দাহ, কফ, অম্লমল, পুরিশ অবস্থা পাকে আছে। এদের ঔষধের বকযন্ত্রে মার দিয়ে নিষ্ঠা পাকে নিয়ে যেতে হবে। তারপর আসবে আবস্থিক পাক, তখন রাত্রির শেষ জাম। আর তখন তুমি বুঝতে পারবে কেন শ্বেতা তোমায় ছেড়ে চলে গিয়েছিল, কেন তোমার পারিপার্শ্বিক জগতের সঙ্গে স্বাভাবিক সংযোগ গড়ে উঠল না, কেন তুমি হাড়গোড় ভেঙে হাসপাতালে শুয়ে থেকে মধ্যরাতের স্বপ্নে আমাকে দেখতে পাও। তোমাকে আমি যদি এখনই অজামূত্র, হস্তিমূত্র, ঘটক মূত্র আর গর্থক মূত্র চন্দন ও কুটকুম বাটা দিয়ে না খাওয়াই, তাহলে তুমি এই মুহূর্তে মধ্যরাতে আবার হেঁটে হেঁটে 25 বছর আগের নীলচে রায়ডাক নদীর ধারে, ভুটান পাহাড়ের নিচে কাঁটা জঙ্গল আর টিলার তলায় হঠাৎ পাকা বুনো কুল খেতে চলে যাবে। অলস কুৎসিত স্মৃতির অমন্থনে তুমি আরো ফোঁপড়া হয়ে যাবে সোমেশ, আরো। তোমার এই ভাঙা হাড়ের গর্ত ভাজা কৃমি আর পোড়া মাছের টোকো আচারে ভরে উঠবে। ভেবে দেখো সোমেশ, আমি তোমার জীবনে অকিঞ্চিৎকর একজন মানুষ। তোমার জীবনে কোথাও আমি নেই। 30 বছর আমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, তাহলে কেন তোমার মধ্যরাতের স্বপ্নে এক অপার্থিব প্রেতাত্মার মতো নিঃশব্দে এসে আমি দাঁড়ালাম? বলো, বলো। ভেবে দেখো সোমেশ, ভেবে দেখো। তাই বলছি, শোনো, তুমি আমার ইঁদুরটিকে ধরো সোমেশ, এই অনির্বচনীয়কে ধরো। আমি ততক্ষণে তোমার যাবতীয় চর্বি, তেল, সন্নিপাত আর ধাতুর নিষেক ঘটাই। স্খলন হোক তোমার সোমেশ, স্খলন হোক। তুমি সুস্থ হও, সম্পূর্ণ সুস্থ হও। দূর হও, দূর হও তুমি অনুকূলদা, দূর হয়ে যাও। তুমি আমার অতীতের যাবতীয় ভুল আর অন্যায়ের প্রতিনিধি হয়ে প্রতিশোধ নিতে এসেছো, আমি বুঝতে পেরেছি। তুমি যাও, তোমার এই বুড়ো বয়সের অশ্লীলতা আমার মোটে পোষাচ্ছে না। জাস্ট ফাক অফ, গেট আউট ইউ অ্যাসহোল। তুমি আমায়
ইংরেজি গালি দিয়ে ভয় দেখাচ্ছ ভাই? হুম? কতদিনের সম্পর্ক তোমার সঙ্গে আমার? আচ্ছা, আচ্ছা আমি উঠছি। হ্যাঁ, এসো, এসো। আর শোনো, পরে এসো। পরের ম্যাচটা যদি যেত, তাহলে এসো। হ্যাঁ, আসবো। টিম সাজিয়ে নিয়ে আসবো। আমি, কৃষাণু, সুদীপ, সঞ্জীব, প্রেম দর্জি, জুনিয়র সবাই মিলে আসবো। আমার সংকলনটা ততদিনে বেরিয়ে যাবে, অনুকূলামৃত। ওইটা তোমাকে দিয়ে যাব। তুমি শিকে গাঁথা এক মৃত বেড়াল হয়ে আগুন রাঙা চুল্লিতে শুয়ে তোমার ভস্য মাখা 2 চোখ দিয়ে তুমি আমার শ্লোকগুলো পড়ো সোমেশ। মন দিয়ে পড়ো। চলি সোমেশ, চলি। আবহ সঙ্গীত আসে। অনুকূলদার গলা আবার আবহে আবহে আসে, যেন দূর থেকে আসছে। চলি সোমেশ, চলি। ভালো থেকো। আমি এলাম। আমি অনুকূলদা বলছি। আমি এলাম। গলা মিলিয়ে যায়। ফাঁকা মঞ্চ। সোমেশ একা। পেছনে রুগী। আলো কমে আসে। নার্স ঢোকে। সে রুগীকে পরীক্ষা করে। নেপথ্যে সোমেশের গলা আসে। গাছ ঢাকলো বরফের ছাল, আর কিছু নেই, কিচ্ছু নেই। ঘুম ভাঙতে উঠতে গেছি যেই, পড়ে গেলাম, আমি পড়ে গেলাম খোলা গোলাপের মধ্যিখানে। গায়ে লাগলো গরম, তোমার গরম। হে ঘুম পাড়ানি মধু, মনোমুগ্ধকর জরায়ুতে আমাকে স্থাপন করলো ওম। আমি সেই গোলাপে প্রথম জানলাম খুঁজে 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 কোন দেশ, কোন কোন যুগে কি আমার মৃত্যুর কারণ, কি আমার মৃত্যুর কারণ। আলো নেভে। শুধু পেছনে রুগীকে দেখা যায়। আবার মঞ্চের আলো স্বাভাবিক হয়। মেয়েকে দেখা যায়। সে দাঁড়িয়ে আছে। আর কেউ নেই। মেয়ের বয়স 20-22। সে এসে রুগীর পাশে বসে কিছুক্ষণ। নিস্তব্ধতা। সোমেশ ভেতর থেকে আসে। সে মেয়েটিকে দেখে অবাক হয়। সোমেশ, তুমি? মেয়েটি উঠে দাঁড়ায়। কোনো কথা বলে না। কে তুমি? আমি ঠিক তোমাকে। কোনো কথা না বলে মেয়ে সোমেশের কাছে আসে। তাকিয়ে থাকে। সরি, আমি সত্যি তোমাকে চিনতে পারছি না। কে তুমি? ভালো করে দেখুন, খুব ভালো করে। ইয়ে, আম, চেনা চেনা লাগছে, তবে আমি আপনার মেয়ে। মানে মানে আপনি আমার বাবা। আমি, মানে আমার তো কোনো ছেলে মেয়ে নেই। ও বুঝেছি, সিরিয়ালে কি ঝিনুক নাকি একটা বাচ্চা মেয়ে অভিনয় করে। আমি আগে যে ফ্ল্যাটে ভাড়া থাকতাম, আমার অনেক প্রতিবেশীরা বলতো সে নাকি আমার মেয়ে। কেন বলতো কে জানে। তুমি কি সেই ঝিনুক? না, না, আমি সে নই। তাকে আমিও চিনি না। আর সে তো আপনার মেয়ে নয়। কিন্তু আমি আপনারই মেয়ে। আপনারই। কি বাজে কথা বলছো! বললাম না আমার কোনো ছেলে মেয়ে নেই।
তুমি কি কোনো ব্ল্যাকমেলার? কে পাঠিয়েছে তোমাকে? দেখো ভাই, আমাকে ব্ল্যাকমেইল করে কোনো লাভ নেই। আমার সেভাবে কোনো পরিচিতি নেই এই সমাজে। মানে যাদের সামনে আমি ছোট হতে পারি। না, আমি কোনো ব্ল্যাকমেলার নই। আমাকে ভালো করে দেখুন। আমাকে কি আপনার মতো দেখতে নয়? বিশেষত মুখের তলার দিকটা? আরে তুমি কে বলবে তো? মনে পড়ে আজ থেকে ২৫ বছর আগে যখন আপনি আর আমার মা শ্বেতা সিদ্ধান্ত নিলেন, এই ওয়েট, ওয়েট হোল্ড। আমি বুঝেছি। সত্যি বুঝেছেন? ২৫ বছর আগে, তাই তো? হ্যাঁ, ২৫ বছর আগে। তুই বিশ্বাস কর মা, আমি একবার ভেবেছিলাম তোকে রাখবো। সেটা মানে তোর মাও খুব চাইছিল, কিন্তু তখন আমার কেরিয়ারের শুরু। সবে লিভারে মার্কেটিং হেড হয়ে জয়েন করেছি, কিন্তু পার্মানেন্ট বলা চলে না। I was in a bad shape then. তোর মা কনসেপ্ট করলো, আমি সেটা চাইনি। তখন আরেকজনকে পৃথিবীতে আনার মতন সামর্থ্য আমার ছিল না। তোর মা তখন বলতো জানিস, দেখো এই মেয়ে হবে, কিন্তু আমি চাইনি। আমি চাওয়ার অবস্থায় ছিলাম না। তুমি কি আমার উপর রাগ করেছো মা? হুম? কি করবো আমি বলো? মেয়ে একটু পায়চারি করে, কিছু একটা ভাবে, তারপর বলে, আমি কি তোমাকে বাবা বলে ডাকতে পারি? বাবা? ডাকবে? আচ্ছা ডাকো। আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল বাবা। সোমেশ তাকিয়ে থাকে, আবহ আসে, পর্দা পড়ে, ধীরে ধীরে বিরতি। এই পর্যন্তই থাক। নমস্কার।